বিশ্ব রাজনীতির মঞ্চে এখন বেশ অস্থিরতা, তাই না? বিশেষ করে ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে ঘিরে। হ্যাঁ, মানে উত্তেজনাটা বেশ তুঙ্গে, আর এর কেন্দ্রে প্রায়শই থাকছে ফিলিস্তিনের জটিল পরিস্থিতি। ঠিক, আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো এই সম্পর্কের টানাপোড়েন, শক্তি আর সংঘাতের কারণগুলো বুঝতে বেশ সাহায্য করবে। আমরা আজ এই সূত্রগুলোর উপর ভিত্তি করেই একটা গভীর আলোচনার চেষ্টা করব। অবশ্যই, তবে আবারও মনে করিয়ে দিয়ে আমাদের আজকের কথাবার্তা কিন্তু পুরোপুরি সূত্রের তথ্যের ভিত্তিতেই হবে। মানে আমরা কোনো পক্ষ নিচ্ছি না বা নতুন কোনো তথ্য যোগ করছি না, শুধু সূত্রগুলো কি বলছে সেটাই তুলে ধরব। একদম। তাহলে চলুন শুরু করা যাক ইরানকে দিয়ে। সূত্রগুলো বলছে ইরান মধ্যপ্রাচ্যে খুবই প্রভাবশালী একটা শক্তি। শুধু প্রভাবশালী নয়, আত্মনির্ভরশীলও বলা হচ্ছে, আর সামরিক দিক থেকেও বেশ শক্তিশালী। হ্যাঁ, তাদের রেভলিউশনারি গার্ডের কথা যেমন বলা হয়েছে, তেমনি দূর পাল্লার মিসাইল আর ড্রোনের কথাও আছে। যেগুলো নাকি তেল আভিভ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এটা কিন্তু বেশ ভাবনার বিষয়, বিরাট ব্যাপার। আর এখানে একটা মজার কৌশল আছে, যা সূত্রগুলোই উঠে এসেছে। ইরান শুধু নিজের শক্তিতেই বলীয়ান নয়, তারা মানে লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুথিদের মতো আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে। ও আচ্ছা, মানে প্রক্সি শক্তি ব্যবহার করে প্রভাব বিস্তার করা। হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা তাদের আঞ্চলিক কৌশলের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। সূত্রগুলো এটাকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে। বুঝলাম, বেশ জটিল একটা কৌশল। আচ্ছা, এবার একটু ইসরায়েলের দিকে তাকাই। তাদের শক্তি কোথায়? সূত্রগুলো কি বলছে? সূত্রগুলো বলছে ইসরায়েলের মূল শক্তি হল তাদের প্রযুক্তি আর সামরিক প্রশিক্ষণ, খুবই উন্নত। প্রযুক্তি বলতে যেমন? যেমন ধরুন তাদের বিখ্যাত আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সূত্র মতে এটা বেশ কার্যকর। হ্যাঁ, শুনেছি। রকেট ঠেকাতে পারে নাকি? হ্যাঁ, স্বল্প পাল্লার রকেট বা মিসাইলের বিরুদ্ধে। এছাড়াও তাদের শক্তিশালী বিমান বাহিনী আছে, বিভিন্ন পাল্লার মিসাইল আছে। তার মানে প্রযুক্তিগত দিক থেকে তারা বেশ এগিয়ে। একদম। আর এই সক্ষমতা এই প্রতিরক্ষা আর আক্রমণের ক্ষমতা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটা বড় ভূমিকা রাখে। আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও এটা গুরুত্বপূর্ণ। আর এই পুরো খেলার মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকাও তো বিশাল, তাই না? অবশ্যই। সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র তো ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র, সমর্থক। সব দিক থেকেই, আর্থিক, সামরিক। হ্যাঁ, আর্থিক, সামরিক, এমনকি কূটনৈতিক সমর্থনও। বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য। আর যুক্তরাষ্ট্রের নিজেদের সামরিক শক্তি তো আছেই। বিশ্ব সেরা সেনাবাহিনী, নৌবহর, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সবই। কিন্তু তারা তো আবার শান্তির কথাও বলে, তাই না? কূটনৈতিক সমাধানের কথা। ঠিক এই জায়গাটাতেই বিষয়টা আরও জটিল হয়ে যায়। সূত্রগুলো এই দ্বৈত ভূমিকার দিকেই ইঙ্গিত করছে। একদিকে ইসরায়েলের নিরাপত্তা, নিজেদের স্বার্থরক্ষা, অন্যদিকে আবার কূটনৈতিক সমাধানের চেষ্টা। বেশ কঠিন একটা ভারসাম্য রক্ষার চেষ্টা। যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। আচ্ছা, এই যে এত শক্তি, এত কৌশল, এত দেশের স্বার্থের লড়াই, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? সূত্রগুলো কাদের কথা বলছে? দেখুন, এই বিষয়টা খুবই দুঃখজনক। সূত্রগুলো খুব স্পষ্টভাবেই বলছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। তারাই বলির পাঠা হচ্ছেন। একরকম তাই। তারা এই বৃহৎ শক্তিগুলোর সংঘাতের মাঝে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। সূত্রগুলোতে তাদের দুর্দশার ছবিটা খুব করুণভাবে ফুটে উঠেছে। বিষয়টা ভাবলেই খারাপ লাগে। আর এই সংঘাতের প্রভাব কি শুধু ফিলিস্তিনেই সীমাবদ্ধ, নাকি পুরো অঞ্চলেই ছড়িয়ে পড়ছে? না না, শুধু ফিলিস্তিনে নয়। সূত্রগুলো বলছে ইরান আর ইসরায়েলের এই যে চরম শত্রুতা, এটা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। মানে যে কোনো সময় একটা বড় যুদ্ধ বেঁধে যেতে পারে? হ্যাঁ, সেই ঝুঁকিটা খুবই বাস্তব। সূত্রগুলো বারবার সতর্ক করছে যে কোনো ছোট ঘটনা, একটা ভুল বোঝাবুঝি থেকেও বড় আকারের আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর তেমন কিছু হলে তো এর প্রভাব বিশ্ব জুড়ে পড়বে। অবশ্যই। বিশ্ব অর্থনীতি, বিশেষ করে জ্বালানি তেলের বাজার, আন্তর্জাতিক নিরাপত্তা, সবকিছুতেই এর মারাত্মক প্রভাব পড়বে। সূত্রগুলো এই ঝুঁকির ব্যাপারে খুবই সোচ্চার। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল সূত্রগুলো থেকে, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এই তিন দেশের সামরিক শক্তি, তাদের নিজ নিজ কৌশলগত স্বার্থ আর জটিল সম্পর্ক এখন বিশ্ব রাজনীতির একেবারে কেন্দ্রে। হ্যাঁ, আর এর প্রত্যক্ষ আর পরোক্ষ প্রভাব পড়ছে ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনে, বিশেষ করে ফিলিস্তিনে। সূত্রগুলোর মূল বার্তা তাহলে এটাই দাঁড়াচ্ছে।
তবে সূত্রগুলো যেমন এই জটিল পরিস্থিতি তুলে ধরেছে, তেমনি শান্তি আর সতর্ক পদক্ষেপের ওপরও জোর দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যা হয়তো শ্রোতাদেরও ভাবাবে। কি সেটা? যেখানে স্বার্থের সংঘাত এত তীব্র আর একে অপরের প্রতি অবিশ্বাস এত গভীর, এত দীর্ঘদিনের, সেখানে একটা দীর্ঘস্থায়ী সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করতে হলে ঠিক কোন ধরনের মৌলিক পরিবর্তন দরকার হতে পারে? গভীর প্রশ্ন, সত্যি ভাবনার বিষয়। হ্যাঁ, এই চিন্তাটা হয়তো আমাদের সবাইকে ভবিষ্যতের দিকে তাকিয়ে আরও ভাবার সুযোগ করে দেবে।